নমস্কার। ঝাড়গ্রাম রাজ কলেজ ফিজিক্স অ্যালামনি অ্যাসোসিয়েশনের ইউটিউব চ্যানেলে ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর কার্য ও শক্তি অধ্যায়টির কিছু অংশ আজকে আলোচনা করব। আজকে যে উপএককটি আমি তোমাদের পড়াবো সেটি হলো শক্তির অপচয়, কার্য শক্তির নীতি, সংরক্ষী ও অপচয়ী বল। তার মধ্যে যে যে জিনিসগুলো আজকে আমি কভার করব সেগুলো হচ্ছে শক্তির অপচয়, যন্ত্রের দক্ষতা, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, সংরক্ষী বল ও অসংরক্ষী বল, সংরক্ষী সংস্থায় কণার শক্তির সংরক্ষণ, বিভবের ধারণা, ভর ও শক্তির তুল্যতা এবং সেই সংক্রান্ত দু একটি গাণিতিক আলোচনা। সবার প্রথমে আমি চলে যাচ্ছি হচ্ছে শক্তির অপচয় ও যন্ত্রের দক্ষতা। তোমরা অলরেডি এর আগের যে চ্যাপ্টারের যে পূর্ববর্তী জায়গাতে তোমরা যে ধারণাগুলো অর্জন করেছো, সেখানে তোমরা স্থিতিশক্তি, গতিশক্তি, শক্তি যে এক রূপ থেকে অন্য রূপে যেতে পারে অর্থাৎ শক্তির সংরক্ষণ সম্পর্কে তোমরা জেনেছো, যান্ত্রিক শক্তির সংরক্ষণ কিভাবে হয় সেটা তোমরা করেছো, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখেছো যে সংরক্ষী বলের দ্বারা কৃতকার্য বস্তুর কে কোন পথে নিয়ে যাওয়া হচ্ছে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে তার উপর নির্ভর করে না, শুধুমাত্র প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর নির্ভর করে। আজকে সেই জিনিসগুলোই একটু ইলোবোরেটলি আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। সবার প্রথমে আমরা চলে আসছি হচ্ছে শক্তির অপচয়। সেটার আগে আমরা প্রত্যেকেই জানি শক্তির নিত্যতা সূত্র, তোমরা ছোটবেলা থেকে পড়ছো যে আমরা জানি মহাবিশ্বে মোট শক্তি ধ্রুবক থাকে, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় শক্তি যখন এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয় তখন কিছু পরিমাণ শক্তি এরূপ অবস্থায় চলে যায় যে তাকে আর কোনো ব্যবহারিক কাজে লাগানো যায় না, একে শক্তির অপচয় বলে। এর ফলে কি হচ্ছে, দৈনন্দিন ক্ষেত্রে ধীরে 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 যেহেতু এই অপচিত শক্তিগুলোকে আমরা আর ব্যবহার করতে পারছি না, তাই শক্তির অপচয়টা কিন্তু ধীরে 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 আমাদের বেড়ে যাচ্ছে। তাহলে শক্তির অপচয় রোধ করার জন্য বর্তমান যুগে বিভিন্ন ভাবনা চিন্তা অর্থাৎ অপ্রচলিত শক্তি উৎস কথাও তোমরা জেনেছো। এবারে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে যন্ত্রের দক্ষতা। যন্ত্রের দক্ষতা বলতে বোঝায় কোনো একটা মেশিনকে থেকে যদি আমি কিছু আউটপুট পেতে চাই তাহলে কিছু ইনপুট দিতে হয়, অর্থাৎ যন্ত্র থেকে প্রাপ্ত কার্য এবং যন্ত্রে প্রদত্ত শক্তির অনুপাতকে সেটা হচ্ছে যন্ত্রের দক্ষতা বলা হয়। সেটা কিভাবে ক্যালকুলেশন করা হয়, যে যন্ত্রের দক্ষতা বা এফিসিয়েন্সি হচ্ছে যন্ত্র থেকে প্রাপ্ত কার্য বাই যন্ত্রে প্রদত্ত শক্তি ইন্টু 100%। কোনো যন্ত্রের দক্ষতা যদি বলা হয় 80%, তার মানে যন্ত্রটিতে যদি আমি 100 একক শক্তি দিই সে 80 একক কার্য কিন্তু সে সম্পাদন করতে পারবে। এবারে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য। তোমরা পূর্ববর্তী ঘর্ষণ অধ্যায়টা যখন পড়া হয়েছে তোমরা সেখানে দেখেছো যে কোনো একটা বস্তু যখন কোনো একটা নততল বরাবর নামতে থাকে তখন তার ক্ষেত্রে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নির্দেশ তল রয়েছে, একটা নততল রয়েছে, সেই নততলে এই এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু এই তিনটি অবস্থানে আমরা কৃতকার্যটা দেখার চেষ্টা করব। এবারে আমরা যেখানে ঘর্ষণ ছিল না এর আগে তোমরা দেখেছো নততল বরাবর বিভিন্ন বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কিন্তু ধ্রুবক থাকে, কিন্তু যেহেতু এখানে ঘর্ষণ বল রয়েছে তাই এখানে কিন্তু অপচয় হবে এবং সেটা আমরা ক্যালকুলেশন করব। এ বিন্দু থেকে বি বিন্দু যেটা রয়েছে এর দূরত্বটা আমরা ধরে নিয়েছি এক্স, এ থেকে সি বিন্দু এর দূরত্বটা হচ্ছে এল, আর এই ডি থেকে এ এই উচ্চতাটা এটা হচ্ছে এইচ। এবারে আমরা জানি ঘর্ষণের যদি নতিকোণ থিটা হয় তাহলে এই কোণটাও থিটা হবে, তাহলে এইদিকে এমজি কাজ করলে তার দুটো উপাংশ, একটা কস থিটা একটা সাইন থিটা, তাহলে এমজি সাইন থিটাটা হচ্ছে নততল বরাবর নিচের দিকে কাজ করবে আর এমজি কস থিটা তার লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমান হবে। এবারে যেহেতু বস্তুটা নিচের দিকে নামবে তাই ঘর্ষণ বলটা হচ্ছে উপরের দিকে কাজ করবে এবং সেই ঘর্ষণ বলের মান F = μ × n, অর্থাৎ n সমান হচ্ছে
mg cos থিটা, তাহলে f সমান হবে মিউ mg cos থিটা। এবারে যখন এ বিন্দুতে বস্তু রয়েছে তার শক্তি যদি দেখার চেষ্টা করি, এ বিন্দুতে কিন্তু বস্তুটা স্থির রয়েছে, তাই এই ক্ষেত্রে তার যে শক্তিটা থাকবে সেই শক্তিটা কিন্তু পুরোটাই হচ্ছে স্থিতিশক্তি। তাই এ বিন্দুতে স্থিতিশক্তি হচ্ছে mg ইন্টু এই উচ্চতা, যদি h হয় তাহলে mg h। আর গতিশক্তি মানে যেহেতু বস্তুটা স্থির, তার কোনো বেগ নেই, তাহলে গতিশক্তি শূন্য, তাহলে মোট শক্তি এ বিন্দুতে হয়ে যাচ্ছে mgh প্লাস 0 সমান mgh। এবার আমরা সেখান থেকে যখন বস্তুটা বি বিন্দুতে নেমে এলো, যেখানে ঘর্ষণ বল কাজ করছে, সেখানে শক্তি দেখার চেষ্টা করি। তো সেখানে শক্তি দেখার চেষ্টা করতে গেলে সবার প্রথমে আমাদের দেখতে হবে কি বল কাজ করছে, না mg sin থিটা নিচের দিকে কাজ করছে, আর f অর্থাৎ ঘর্ষণ বল মিউ ইন্টু n মানে মিউ mg cos থিটা সেটা উপরের দিকে কাজ করছে। তাহলে যদি বস্তুটাকে নিচের দিকে নামতে হয় তাহলে mg sin থিটাটা বেশি হতে হবে। তাহলে লব্ধি যে বলটা নিচের দিকে কাজ করছে সেটা কত, না mg sin থিটা মাইনাস মিউ mg cos থিটা। তাহলে mg কমন নিলে mg ইন্টু sin থিটা মাইনাস মিউ cos থিটা। তাহলে এই বরাবর তার ত্বরণ কত হবে, না a সমান f বাই m, তাহলে m কেটে গেল, g sin থিটা মাইনাস মিউ cos থিটা। এটা হচ্ছে ত্বরণ। এইবারে হচ্ছে আমরা দেখার চেষ্টা করছি যে আমরা ত্বরণ তো পেয়ে গেলাম, এবার নততর বরাবর বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নামলো। আমি ধরলাম এইখানে 0 বেগ ছিল, এখানে তার বেগটা v হলো, তাহলে প্রাথমিক বেগ 0, তাহলে আমরা ফর্মুলা জানি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তাহলে ও যে ত্বরণ নিয়ে নামছে সেটা হচ্ছে a, যেটা আগে আমরা ক্যালকুলেশন করলাম, আর ab এর দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি x, তাহলে v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মানে 0 স্কয়ার, তাই ওটা বাদ দেওয়া হয়েছে 2ax। এবার এর মানটা ওই আগের সমীকরণ থেকে বসিয়ে দিলে 2x g ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। তাহলে গতিশক্তি কত হবে, না হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি স্কোয়ারের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলে এম ইন্টু 2xg ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা, এই 2 কেটে যাবে, দ্যাট ইজ mgx ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা। এবারে হচ্ছে আমরা এই বিন্দুতে স্থিতিশক্তি, স্থিতিশক্তি মানে আমার এখান থেকে এই উচ্চতাটা অর্থাৎ ডিই, তাহলে mg ইন্টু ডিই, ডিই মানে আমরা লিখতে পারবো এই মাইনাস এডি মাইনাস এই। তাহলে সেখান থেকে এডির মান হচ্ছে এইচ আমরা জানি, আর এই এবি হচ্ছে এক্স, তাহলে এই বরাবর অংশটা হচ্ছে এক্স কস থিটা, আর এইটা হবে এক্স সাইন থিটা। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, না এইচ মাইনাস এক্স সাইন থিটা। তাহলে ওর স্থিতিশক্তি কত হবে, না এমজি ইন্টু এইচ মাইনাস এক্স সাইন থিটা। তাহলে মোট শক্তি এই বিন্দুতে কত হলো, না এমজি এক্স, আমরা বসিয়ে দিচ্ছি গতিশক্তির ভ্যালুসটা এমজি এক্স ইন্টু সাইন থিটা মাইনাস মিউ কস থিটা প্লাস mg ইন্টু এইচ মাইনাস এক্স সাইন থিটা। তো সেটাকে একটু ভেঙে দিলে mg x সাইন থিটা মাইনাস মিউ mg x কস থিটা প্লাস mg h মাইনাস mg x সাইন থিটা, mg x সাইন থিটা mg x সাইন থিটা কেটে যাবে, তাহলে mg x মাইনাস মিউ mg x কস থিটা। তার মানে এইটা হচ্ছে বেসিক্যালি f, এই যে মিউ mg কস থিটা এটাই ছিল হচ্ছে f ফ্রিকশনাল ফোর্স ইন্টু x। তাহলে এই ফোর্সটা দেখতে পাচ্ছি যে যদি তাদের হচ্ছে যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকতে হয়, তাহলে আমরা জানি যে এ বিন্দুতে হয়েছিল mgh, তাহলে বি বিন্দুতে mgh হওয়ার কথা, কিন্তু দেখছি মাইনাস এফ। সো দিস ইজ অ্যাকচুয়ালি কামস ডিউ টু ডিসিপেশন। এই ঘর্ষণ বল থাকার জন্য এইটা হচ্ছে শক্তির অপচয় হচ্ছে, তার মানে এই এফেক্ট পরিমাণ শক্তি ঘর্ষণজনিত বাধা অতিক্রম করতে গিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা এ সি পর্যন্ত করি, এর দূরত্বটা যেহেতু এল আছে, তাহলে এই ক্ষেত্রে একই রকম ভাবে ক্যালকুলেশন যদি আমরা করি, ওর জন্য যে ভ্যালুসটা আসবে সেই ভ্যালুটা হচ্ছে মিউ এমজি এল কস থিটা। এটা যেমন এক্স কস থিটা এসেছিল, ওটা জাস্ট পুরোটা দৈর্ঘ্যটা এল আছে, তার মানে এল কস থিটা আসবে। তাহলে ওই পরিমাণ শক্তি কিন্তু এ থেকে সি তে এলে ওর কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ওখানে কিন্তু এনার্জি লস হবে, এখানে কিন্তু ডিসিপেশন হবে, তাই এখানে কিন্তু যান্ত্রিক শক্তির সংরক্ষণ কিন্তু এখানে কিন্তু মেনে চলবে না। এরপর আমরা চলে যাচ্ছি হচ্ছে বিভিন্ন ধরনের বল, সংরক্ষী বল, অসংরক্ষী বল এবং তার দ্বারা কৃতকার্য। সংরক্ষী বল বলতে আমরা বুঝি যে সংস্থায় যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে। আগের যেটা করলাম সেখানে কিন্তু যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে না, ওখানে কিন্তু অপচয় হচ্ছে। তাই ওই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ বল যেহেতু রয়েছে, তাই ঘর্ষণ বল কিন্তু সংরক্ষী বল হবে না। কিন্তু এর আগে যখন তোমরা পূর্ববর্তী পোর্শনে পড়েছো, সেখানে তোমরা দেখেছো যে নততল বরাবর একটা বস্তুকে যখন উপরে ওঠানো হচ্ছে, সেটা হচ্ছে নততল বরাবর যদি এই উচ্চতায় উঠানো হোক, বা একটা বস্তুকে উপরে ঢিল এমভরের একটা বস্তুকে উপরে ছুঁড়ে দেওয়া হচ্ছে এই উচ্চতায়, বিভিন্ন অবস্থানে কিন্তু তার যান্ত্রিক শক্তি সংরক্ষিত ছিল।
অর্থাৎ যে ওইখানে যে বলগুলো কাজ করবে সেগুলো সংরক্ষী বল। তার মানে ওই উপরে যখন বস্তুকে ছুঁড়ছি তারপর আমরা জানি মহাকর্ষীয় বল, অভিকর্ষীয় বল কাজ করে। আবার আমরা যখন 12-এ উঠবো তখন আমরা ওখানে দেখতে পাবো যে বিভিন্ন যে বিন্দু আধান, বা তোমরা কুলম্বের সূত্র ক্লাস 10-এ পড়েছো, সেই কুলম্বের সূত্রে যে আধানগুলো কাজ করে তাদের মধ্যে যে বলটা কাজ করে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেই ফোর্সও কিন্তু সংরক্ষী বল। আর অসংরক্ষী বল মানে কি, সেখানে কিন্তু যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে না, শক্তির অপচয় ঘটবে, যেটা আমরা আগেই ক্যালকুলেশন করলাম যে ঘর্ষণ বল। তার মানে এই ধরনের যে বলগুলো যে সংস্থাতে কাজ করবে তাদেরকে বলবো অসংরক্ষী বল বা অপচয়ী বল। এবারে সংরক্ষী বলের দ্বারা যদি আমরা দেখি যে কৃতকার্যের পরিমাণ, সে কিন্তু আমরা এর আগেই পড়েছিলাম যে ও কিন্তু পথের উপর নির্ভর করে না, ও শুধু নির্ভর করে প্রাথমিক এবং অন্তিম অবস্থানের উপর। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাই যদি আমরা কোনো একটা বদ্ধ পদের জন্য সেই বদ্ধ পদের দ্বারা কৃতকার্য যদি আমরা ক্যালকুলেশন করি, এর ক্ষেত্রে কিন্তু কৃতকার্য এদিকে যদি W1 হয়, এটা দিয়ে যদি W2 হয়, এবং দুটো যেহেতু উল্টো, এ থেকে বি তে যদি প্লাস W1 হয়, বি থেকে এতে যদি মাইনাস W2 হয়, এবং তারা যদি সমান হয়, তাহলে বদ্ধ পথের ক্ষেত্রে কিন্তু কৃতকার্য সংরক্ষী বল দ্বারা বদ্ধ পথে কৃতকার্য শূন্য হবে। কিন্তু সেটা যখন অসংরক্ষী বল আমরা নিব, তখন কিন্তু সেখানে কৃতকার্য কিন্তু শূন্য কোনোভাবেই হবে না। ওখানে কৃতকার্য কিন্তু ঋণাত্মক, মানে ওখানে যে পরিমাণ কৃতকার্য হবে সেটা কিন্তু ডিসিপেশন হবে, তো এনার্জির কিন্তু ওখানে লস হবে। তাই হচ্ছে সেটা অসংরক্ষী বল, সেখানে কিন্তু এনার্জি কোনোভাবে সংরক্ষিত কিন্তু হবে না। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে সংরক্ষী যে সংস্থা রয়েছে, সেই সংস্থায় কণার শক্তির সংরক্ষণ। সংরক্ষী সংস্থা মানে ওখানে একই রকম ভাবে পথের উপর নির্ভর করে না। এবার আমরা ধরলাম যে একটা এম ভরের একটা বস্তু, তার উপর একটি এফ সংরক্ষী বল কাজ করছে, যার ফলে বস্তুটা এ বিন্দু থেকে বি বিন্দু এরকম একটা গেল। তাহলে আমরা কৃতকার্য জানি কি, যদি ডেরিভেটিভ ফর্মে করি, যে তার এখান থেকে এ থেকে বি তে যখন গেল তার বেগ যদি ভি হয়, তাহলে এফ ডট ডিআর সমান আমরা লিখতে পারবো এম ডিভি ডিটি ডট ডিআর সমান আমরা লিখতে পারবো ভি ডিটি, বিকজ ভি ইকুয়াল টু ডিআর বাই ডিটি, তাহলে ডিআর সমান ভি ডিটি। তাহলে ওখান থেকে এম ভি ডিভি বাই ডিটি, ডিটি ডিটি কেটে গেল, তাহলে এম ভি ডট ডিভি, তাহলে এটা সমান লিখতে পারবো এম ইন্টু ডি অফ হাফ ভি স্কোয়ার। তাহলে এফ ডট ডিআর এটা হচ্ছে ডি অফ হাফ ভি স্কোয়ার। এবার যদি এরকম এ থেকে বি বিন্দুতে আমি যদি নিয়ে যেতে চাই, তাহলে মোট কৃতকার্য ইন্টিগ্রেশন হয়ে যাবে এ টু বি এফ ডট ডিআর, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এই ডিটা উঠে যাবে, এম থাকবে, হাফ এম ভি স্কোয়ার। এ টু বি লিমিট করে দিলে তখন এটা হয়ে যাবে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ এ থেকে বি তে নিয়ে যখন যাচ্ছি, তাদের গতিশক্তির যে পার্থক্য হবে সেটা হচ্ছে তাদের কৃতকার্যের পার্থক্য। এবারে আমরা আগে জেনেছি যে যেহেতু হচ্ছে সংরক্ষী সংস্থা, সংরক্ষী বলের দ্বারা কৃতকার্য, আমরা ডেফিনেশন অফ পোটেনশিয়াল বা স্থিতিশক্তির যে সংজ্ঞা, সেখান থেকে আমরা জানি এফ ডট ডিআর সমান এ ফ্রম ইন্টিগ্রেশন এ লিমিট এ টু বি ইকুয়ালস টু মাইনাস অফ এ টু বি ডিইউ, দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। এটা ডেফিনেশন থেকে আসছে স্থিতিশক্তি। তাহলে ইউ এ মাইনাস ইবি, তাহলে এই দুটোর থেকে আমরা যদি ক্যালকুলেশন করি দুটো, তাহলে 1 আর 2 থেকে পাবো হাফ এম ভিভি স্কোয়ার মাইনাস হাফ এম ভি স্কোয়ার সমান ইউ এ মাইনাস ইউবি। এবার জাস্ট পাল্টে দিয়েছি, হাফ এম ভি স্কোয়ার প্লাস ইউ এ সমান হাফ এম ভিভি স্কোয়ার প্লাস ইউবি, মানে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, এটা এ বিন্দুতে আর এগুলো বি বিন্দুতে। তার মানে কাইনেটিক এনার্জি অ্যাট এ প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ সমান কাইনেটিক এনার্জি অফ বি প্লাস পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি। তার মানে কে প্লাস ইউ ইকুয়াল টু ধ্রুবক, অর্থাৎ গতিশক্তি প্লাস স্থিতিশক্তি ধ্রুবক হবে। এবং সংরক্ষী সংস্থার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এটা হবে, অর্থাৎ যদি গতিশক্তি বাড়ে স্থিতিশক্তি কমবে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এনার্জির যে সিস্টেমটা দেখতে পাচ্ছি, টোটাল এনার্জি শুড বি কনজার্ভ, শুড বি কনস্ট্যান্ট, তাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখানে দেখতে পাচ্ছি গতিশক্তি কমেছে, স্থিতিশক্তি বেড়ে গেছে। আবার একই রকম ভাবে এখানে গতিশক্তি বেড়ে গেছে, স্থিতিশক্তি কমে গেছে। তার মানে তারা নিজেদেরকে গতিশক্তি এবং স্থিতিশক্তি এমন ভাবে নিজেদেরকে কম্পেনসেট করবে যে মোট সংস্থার মোট শক্তি সবসময় ধ্রুবক থাকবে, কারণ এই সংস্থাটা হচ্ছে একটা সংরক্ষী সংস্থা, অর্থাৎ এখানে যে বলটা কাজ করে সেটা সংরক্ষী বল। তাই এক্ষেত্রে কিন্তু শক্তির সংরক্ষণ অবশ্যই অবশ্যই হবে। ঠিক আছে, এবারে হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে বিভবের ধারণা। বিভব সম্পর্কে আমরা প্রত্যেকে জানি কিছুটা, যে অসীম দূরত্ব থেকে কোনো কণাকে, সেটা যখন আমি ইলেকট্রোস্ট্যাটিক্স এনার্জি পড়বো তখন আধান হবে,
যখন গ্র্যাভিটেশনাল এনার্জি পড়বো তখন ভর হবে। সেরকম একক পরিমাণ কোনো কণাকে কোনো সংরক্ষী বল ক্ষেত্রে নিয়ে আসতে বহিস্থ এজেন্টকে যে কার্য করতে হয় তাকে ওই বল ক্ষেত্রের ওই বিন্দুতে বিভব বা স্কেলার অপেক্ষক বলা হয়, অর্থাৎ ওই বিন্দুতে বিভব হিসেবে সে স্টোর হবে। এবার আমরা সেই পোটেনশিয়াল এনার্জির এমজিএইচটাও জানি যে একটা বস্তুকে উপরে ছুঁড়ে দিলাম, তাহলে তাকে উপরে ছুঁড়ছি মানে অভিকর্ষীয় বলের বিরুদ্ধে ছুঁড়ছি, তাহলে এই উচ্চতায় উপরে উঠছে, তাহলে সেই যে শক্তিটা লাভ করে সেটা হচ্ছে তার সেই অবস্থায় স্থিতিশক্তি। তাহলে এখানেও ঠিক একই রকম ভাবে যদি ভি যদি একটি রাশিটির কণার স্থানাঙ্ক এক্স ওয়াই জেড এর অপেক্ষক বলে লেখা যায়, তাহলে ডিভি সমান আমরা ম্যাথমেটিক্সের নিয়মে ডেল ভি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স, এটা পার্সিয়াল ডেরিভেটিভ, প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই ইন্টু ডিওয়াই প্লাস ডেল ভি বাই ডেল জেড ইন্টু ডিজেড, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর বিভবের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি ডিভি ইকুয়ালস টু মাইনাস এফ ডট ডিআর। এবার এফ ডট ডিআর এফ এর যদি তিনটে উপাংশ হয় এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ প্লাস এফ জেড কে ক্যাপ, আর ডিআর মানে আমরা জানি আই ডিএক্স প্লাস জে ডিওয়াই প্লাস কে ডিজেড, সেগুলো ডট গুণ করে দিলে তোমরা শিখেছো যে ডিভি সমান মাইনাস অফ এফ এক্স ডিএক্স প্লাস এফ ওয়াই ডিওয়াই প্লাস এফ জেড ডিজেড। তাহলে এই 1 আর 2 কে যদি আমি তুলনা করে দিই তাহলে আমরা পেয়ে যাবো এফ এক্স সমান পেয়ে যাবো মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, এফ ওয়াই সমান পেয়ে যাবো মাইনাস ডেল ভি বাই ডেল ওয়াই, আর এফ জেড সমান পেয়ে যাবো মাইনাস ডেল ভি বাই ডেল জেড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এফ সমান, আচ্ছা এটা উল্টো হয়ে গেছে, মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। গ্রেডিয়েন্ট মানে হচ্ছে নেগেটিভ, তার মানে সংরক্ষী বলক্ষেত্র যেটা দেখলাম সেটা হচ্ছে মাইনাস মানে হচ্ছে ঋণাত্মক, গ্রেডিয়েন্টের স্কেলার অপেক্ষক যেটা ঋণাত্মক গ্রেডিয়েন্টের স্কেলার অপেক্ষকের ঋণাত্মক গ্রেডিয়েন্টের সমান, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ এ স্কেলার পোটেনশিয়াল। তাহলে এই স্কেলার অপেক্ষক যেটা এটাকেই বলা হচ্ছে এই ভি, দিস ইজ কল্ড দা পোটেনশিয়াল। ঠিক আছে, আমরা এর ক্যালকুলেশন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে ক্যালকুলেশন আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদেরকে করতে হবে যে কোন ক্ষেত্রে কি ধরনের বিভব স্টোর হয়, আমরা এগুলোর থেকে খুব সহজে করে ফেলতে পারবো। এবারে আমরা চলে আসছি হচ্ছে ভর শক্তির তুল্যতা। আমরা জানি যে শক্তির অপর একটি রূপ হলো ভর, এবং পদার্থকে শক্তিতে বা শক্তিকে পদার্থে রূপান্তরিত করা সম্ভব। কোনো পদার্থের এম ভর যদি সম্পূর্ণভাবে শক্তিতে রূপান্তরিত হয় তাহলে শক্তির পরিমাণ হয় হচ্ছে ই ইকুয়াল টু এম সি স্কয়ার, এবং এইটা আমরা জানি বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনই কিন্তু এই জিনিসটা দিয়েছিলেন, সেটা আমি আসছি। তো আমরা জাস্ট প্রথমে একটা ক্যালকুলেশন করবো যে একটা ইলেকট্রন, তার তো একটা ভর আছে, তাহলে তার ইকুইভ্যালেন্ট এনার্জি কত হবে, অর্থাৎ ইলেকট্রনের ভরের তুল্য শক্তি। ইলেকট্রনের ভর আমরা জানি 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। তাহলে ভরের তুল্য শক্তি কত হবে না, তুল্য শক্তি সমান এম সি স্কোয়ার, তাহলে এম এর মান হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম ইন্টু সি স্কোয়ার, যেহেতু এটা সিজিএস এ করেছি তাই সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, যেটা কিনা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে তা স্কোয়ার করলে এককটা হবে আর্গ। তাই এই আর্গটাকে যদি আমি কনভার্সন করতে চাই তাহলে ইলেকট্রন ভোল্টে করতে গেলে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 দিয়ে ভাগ করে দেবো। এটা যদি এসআই হতো তাহলে এগুলো সব 8 হতো, এটা 31 হতো, এটা 19 হতো, তাহলে এটা ইলেকট্রন ভোল্টে চলে গেল। ইলেকট্রন ভোল্ট যদি হয় সেটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 0.511 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট। এবার 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে আমরা জানি 10 টু দি পাওয়ার 6 ইলেকট্রন ভোল্ট, তাহলে এটা সমান চলে আসছে 0.511 এমইভি। তার মানে একটা ইলেকট্রনিক যে মাস তার ইকুইভ্যালেন্ট এনার্জি হচ্ছে 0.511 এমইভি, এইটাকে আবার রেস্ট মাস এনার্জিও বলা হয়। এবার ইলেকট্রন ভোল্টের ডেফিনেশন আমরা আগে পড়েছি, তাও একবার বলে দিচ্ছি যে একটি ইলেকট্রন যদি 1 ভোল্ট বিভব প্রভেদ অতিক্রম করে তাহলে তার যে শক্তির বৃদ্ধি বা হ্রাস হয় তাকে 1 ইলেকট্রন ভোল্ট বলা হয়। এবার আমরা যদি ক্যালকুলেশন করে দেখার চেষ্টা করি যে বিভিন্ন ধরনের পার্টিকেল, যেমন ধরো 1 অ্যাটমিক মাস ইউনিট, এর যে মাস আছে তার করসপন্ডিং আমি যদি এমইভি পাই সি স্কয়ার মানে তার এনার্জি ক্যালকুলেশন করি 1 অ্যাটমিক মাস ইউনিটের হয় 931.5 এমইভি। নিউট্রনের ক্ষেত্রে, প্রোটনের ক্ষেত্রে, ইলেকট্রনের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করেছি। আমরা ক্লাস 10 এ যখন নিউক্লিয় শক্তি পড়েছিলাম তখন বাইন্ডিং এনার্জির ক্যালকুলেশন আমরা করেছিলাম, এগুলো বাই সি স্কয়ার ছিল, যেহেতু মাস হিসেবে ক্যালকুলেশন করেছি, যেহেতু মাসটা এনার্জিতে কনভার্ট হতে পারে ই ইকুয়াল টু এম সি স্কয়ার, তাহলে শক্তি যদি করি এই সি স্কয়ারটা কিন্তু কেটে যাবে। তার মানে আমি যদি একটা নিউট্রনের ক্ষেত্রে বলি তার ভ্যালু দেবে 939.57 এমইভি, প্রোটনের ক্ষেত্রে হবে 938.28 এমইভি, আর ইলেকট্রনের তো ক্যালকুলেশন করে আমরা দেখালাম
তোমরা চাইলে এগুলো নিজেরা, যেহেতু নিউট্রনের মাস প্রোটনের মাস এখানে দেওয়া রয়েছে, তোমরা ক্যালকুলেশন করে নিজেরা দেখবে, তোমরা সব উত্তর পেয়ে যাবে। এইবারে হচ্ছে আমাদের যেটা বলছিলাম যে E=mc² এর যে স্রষ্টা যিনি, তার নাম আমরা জানি সবাই, অ্যালবার্ট আইনস্টাইন। তিনি বলেছিলেন যখন কোনো কণা গতিবেগ আলোর গতিবেগের সঙ্গে কম্পেয়ারেবল হয়ে যাবে, তখন তার মাসটা কিন্তু এনার্জিতে কনভার্ট হতে পারে। আমরা এর আগে পড়েছিলাম শুধু ভরের নিত্যতা সূত্র, তারপরে পড়েছি শুধু শক্তির নিত্যতা সূত্র, কিন্তু এখন যেটা চলে এসেছে সেটা হচ্ছে ভর ও শক্তির নিত্যতা সূত্র, ভর ও শক্তির তুল্যতার সূত্র, সংরক্ষণ সূত্র, ভর শক্তির সংরক্ষণ সূত্র আমরা এক্ষুনি দেখবো। সেখানে আইনস্টাইন বলেছিলেন যে এই আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগ নিয়ে যদি কণা যায়, তাহলে তার ভর, তার শক্তি, এগুলো কনভার্সন হতে পারে। আমরা এমনি যে ভর ধরেছিলাম যে রেস্ট মাস ভর যদি m0 হয়, কিন্তু যদি তার গতিবেগটা v গতিবেগে সে যায়, তাহলে তার ভরটা দেখা যায় এই ধরনের একটা সমীকরণ, যেখানে m=m0/√1 - v²/c², এরকম ধরনের একটা সমীকরণ তারা মেনে চলে। এগুলো বিভিন্ন ধরনের ট্রান্সফরমেশন ইকুয়েশন থেকে তোমরা বড় হলে জানতে পারবে এগুলো কিভাবে আসে। এবারে ভর ও শক্তির সংরক্ষণ, আমি বলেছিলাম যে ভর আর শক্তি সবসময় মোট পরিমাণ ধ্রুবক থাকবে। যেহেতু ভর শক্তিতে রূপান্তরিত হতে পারে আর শক্তি ভরে রূপান্তর হতে পারে, তাই কখনোই কোনো ভর শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না। আগে আমরা পড়তাম শুধু শক্তির বিনাশ হয় না, শুধু ভরের হয় না, কিন্তু এইখানের পরে কিন্তু এই কনসেপ্টটা চলে এলো। তাই এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, ইট অনলি ক্যান বি ট্রান্সফার ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, দিস ইজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি। কিন্তু এখানে মাস এনার্জি ইকুইভ্যালেন্স যখন চলে আসবে, তখন কিন্তু ভর শুধুমাত্র শক্তি হবে না, তখন সেটা ভর শক্তি হয়ে যাবে, দ্যাট ইজ মাস এনার্জি ইকুইভ্যালেন্স জিনিসটা চলে আসবে। এগুলো হচ্ছে থিওরিটিক্যাল পার্ট। এবারে আমরা দুটো অঙ্ক আলোচনা করব। প্রথম অঙ্ক হচ্ছে 10 কেজি ভরের একটি বস্তুকে 45 ডিগ্রি নতির একটি আনত তল বরাবর প্রাথমিক তল থেকে 50 সেন্টিমিটার উচ্চের একটি বিন্দুতে ঠেলে তোলা হলো। বস্তু এবং আনত তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে কৃতকার্যের মান জানতে হবে। তাহলে এই হচ্ছে আমার নত তল, এই হচ্ছে থিটা অ্যাঙ্গেল, আমরা জানি তার উপাংশ mg, mg cos থিটা, mg sin থিটা। যেহেতু তাকে উপরে তোলা হচ্ছে, তাই ঘর্ষণ বল নিচের দিকে কাজ করছে। দেওয়া আছে কি কি না, এখানে ঘর্ষণ বলের মান কত হবে না, f n = μ × n, মানে μ mg cos থিটা আছে। এইচ দেওয়া আছে হচ্ছে, হাইট দেওয়া আছে হচ্ছে 50 সেন্টিমিটার, দ্যাট ইজ 0.5 মিটার। জি দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা জি এর মান ধরে নিলাম। থিটা দেওয়া আছে 45 ডিগ্রি, ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে 0.2, আর ভর দেওয়া আছে 10 কেজি, মানে m = 10 কেজি। এবার যখন আমি উপরে তুলছি, এই বলটাকে বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, তার মানে FH প্লাস mg sin থিটা। FH সমান আবার আমরা জানি মিউ mg cos থিটা, তাহলে mg × মিউ cos থিটা প্লাস sin থিটা। এবার বস্তুটি নততল বরাবর নিয়ে যাওয়া হচ্ছে। কত দূর নিয়ে যাওয়া হচ্ছে বলেছে, 50 সেন্টিমিটার উচ্চের একটি বিন্দুতে ঠেলে তোলা হলো। তার মানে এইটা যদি h হয়, এটা যদি থিটা হয়, আমি যদি ক্যালকুলেশন করি তার হাইট, তাহলে h/sin থিটা, এই দূরত্বটা যদি x ধরি, এই x হয়, এটা যদি h হয়, তাহলে x/h sin থিটা, তার মানে এখান থেকে x = h/sin থিটা দূরত্ব নিয়ে যাওয়া হয়েছে। তাহলে কৃতকার্য কত হবে, f × dr, তার মানে w = f × h/sin থিটা। f এর মানটা এখানে বসিয়ে দিয়েছি, mg sin থিটা × মিউ cos থিটা প্লাস sin থিটা। এবার সব ভ্যালুস গুলো এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে দিলে আমরা একটা ভ্যালুস পাচ্ছি 58.82। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে তোমাদের। আরেকটা আমরা যাচ্ছি, যেখানে হচ্ছে m ভরের একটি ব্লক অনুভূমিক মসৃণ মেঝেতে স্থিরাবস্থায় আছে। ব্লকটির উপর f = a - x² i ক্যাপ নিউটন বল প্রযুক্ত হচ্ছে, যেখানে a হচ্ছে একটি ধ্রুবক। ব্লকটির সর্বোচ্চ গতিশক্তি ক্যালকুলেশন করতে হবে। এবার আমরা জানি কার্যশক্তি অনুযায়ী, তত্ত্বানুযায়ী এই দূরত্ব অতিক্রম করার পর গতিশক্তি k = ইন্টিগ্রেশন f.dx, যেখানে 0 থেকে x। f এর মান বসিয়ে দিলাম, a - x² i ক্যাপ dx, i গুলো 1 হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রেশন a - x² dx, সেটা করলে কত হবে, ax - x³/3, যেহেতু লিমিটটা 0 থেকে x দেওয়া আছে। এবার আমরা যদি ডেরিভেটিভ করি, k সমান ভ্যালুসটা যেটা বেরোলো এখানে dk/dx, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, তাহলে a মাইনাস এই 3, এটা x³ হবে 3x², তাহলে 3 3 কেটে যাবে, তাহলে x² থাকবে -x²।
এবারে আমরা জানি যে এই গতিশক্তির সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য তার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা 0 হয়। তাহলে এইটা যদি 0 হয় তাহলে a মাইনাস এক্স স্কোয়ার সমান 0, তাহলে x সমান প্লাস মাইনাস রুট এ। এই অবস্থাতে তার সর্বোচ্চ গতিশক্তি সর্বোচ্চ বা সর্বনিম্ন হবে। এবারে আমরা মানে কোনটাতে সর্বোচ্চ আর কোনটা সর্বনিম্ন হবে সেটা ডিপেন্ড করবে। ম্যাথমেটিক্সে তোমরা জানো যে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা যেটা বেরোবে সেখানে এক্স এর মানটা বসাবো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ যদি এটা আমি করি তাহলে এটা হচ্ছে -2x, তাহলে এক্স এর মানটা যদি আমি প্লাস রুটে বসাই দেন ইট উইল বি নেগেটিভ। যখন নেগেটিভ হবে সেখানে সেটা ম্যাক্সিমাম ভ্যালু হবে, আর যদি মাইনাস বসাই ওটা প্লাস হতো তাহলে ওটা তো মিনিমাম। তাহলে যদি এক্স ইকুয়াল টু প্লাস রুটে এখানে বসিয়ে দিই তাহলে এইটার ভ্যালুসটা নেগেটিভ হয়, তার মানে এক্স ইকুয়াল টু প্লাস এ বিন্দুতে এই কে যে ভ্যালুসটা পেয়েছি এর মানটা সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ মানটা আমরা এখানে ক্যালকুলেশন করলে বসিয়ে দেবো এই ভ্যালুসতে, যেখানে বেরিয়েছিল হচ্ছে এই যে ax মাইনাস এক্স কিউব বাই 3, ভ্যালুগুলো সব বসিয়ে দিলে আমরা পেয়ে যাবো a ইন্টু রুটে মাইনাস রুটের হোল কিউব বাই 3, তাহলে 2/3a রুট a। তাহলে এই হচ্ছে দুটো অঙ্ক তোমাদেরকে আমি বললাম। এই ধরনের আরো অঙ্ক রয়েছে, তোমরা বই থেকে করবে, অসুবিধে হলে আমাদেরকে জানাবে। আজকের মতো হচ্ছে এই ক্লাসটা হচ্ছে এই পর্যন্ত। পরবর্তী ক্ষেত্রে আমাদের ওই বাকি যে সংঘর্ষ টংঘর্ষ ওই জিনিসগুলো আলোচনা করা হবে। ধন্যবাদ।